বিহার পড়েনি, বাংলা পড়বে, আপনার যা ইচ্ছে করে যান। মনে রাখবেন, আমি আদিবাসীদের উপর হস্তক্ষেপ করতে দেবো না, সংখ্যালঘুদের ওপর দেব না, আমি সসম্মানে তাদের রক্ষা করব। আমাদের আঘাত করলে আমরা প্রত্যাঘাত করতে জানি। হোয়াই সো হাংরি? এত তাড়াহুড়ো কেন? ডিএমদের ভয় দেখাচ্ছ কেন? মানুষকে বন্ডেড লেবার বানাতে চাইছো? কৃষ্ণনগরে রাজনৈতিক জনসভা থেকে কাকে সো হাংরি বলে সম্বোধন করলেন মুখ্যমন্ত্রী? কখন কি বিষয়ে পাবলিক মিটিং করা উচিত সেটাই বা ধমক দিয়ে কাকে বোঝাতে গেলেন তিনি? সভা থেকে কাকেই বা ভয় না পাওয়ার জন্য আশ্বস্ত করলেন? সম্মান রক্ষা করবেনও বলেন তিনি, কিন্তু কার সম্মান রক্ষা করবেন? স্বয়ং সুপ্রিমো? জানতে হলে দেখুন এই পুরো ভিডিও। এসআইআর আবহে তপ্ত বঙ্গ রাজনীতি, এরই মাঝে নদিয়ার কৃষ্ণনগরের সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার কৃষ্ণনগর এই লোকসভা কেন্দ্রটি 1967 সালে প্রতিষ্ঠার পর থেকেই রাজনৈতিক মতাদর্শের যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। এটি পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি। বছরের পর বছর ধরে এখানে ক্ষমতার গতিশীলতার উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দৃশ্যপটের পরিবর্তনশীল জোয়ারকে প্রতিফলিত করে। 1999 সালে রাজনৈতিক গতিধারা নাটকীয়ভাবে পরিবর্তিত হয়, যখন বিজেপি সত্যব্রত মুখার্জি সিপিআইএম এর আধিপত্য ভেঙে নির্বাচনে জয়লাভ করে। 2004 সালে ঘটে আবার উলটপুরাণ। সিপিআইএম এর জ্যোতির্ময়ী শিকদার আসনটি পুনরুদ্ধার করেন। ধীরে ধীরে এই গড়ে আধিপত্য বিস্তার করতে শুরু করে ঘাসফুল শিবির। পরবর্তী বছরগুলিতে তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন বৃদ্ধি পায়, যার পরিমাণ স্বরূপ 2009 সালে তাপস পালের জয়লাভ। অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া তাপস পাল তার কারিশমা দেখাতে শুরু করেন। পরপর দুটি ভোটে তার দখলে কেন্দ্রটি রাখেন অভিনেতা। পরে তৃণমূলেরই মৌহা মিত্র এই জায়গাটি নেন। এ তো গেল লোকসভা ভোটের প্রসঙ্গ। নানা রাজনৈতিক পট পরিবর্তন লেগেই রয়েছে রাজ্যে, বিশেষ করে নদিয়ার কৃষ্ণনগরে। বিধানসভা ভোটের ফলাফল দেখতে গেলে 2016 সালে এই নদিয়া জেলায় হাড্ডাহাড্ডি ফলাফল দেখা গিয়েছিল। সেই সময় বঙ্গে আইএসএফ বিজেপির মতো শক্তি মাথা চড়া দিতে শুরু করে। 2016 সালের বিধানসভা ভোটে নদিয়া জেলার 17টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল 13টি আসন, কংগ্রেস জিতেছিল মাত্র 3টি আসন, আর বামেরা পেয়েছিল মাত্র 1টি আসন। যদিও কংগ্রেসের 3 বিধায়কই পরে যোগ দিয়েছিলেন তৃণমূলে। 2016 সালে যে গড়ে ম্যাজিক ফিগার ছাপিয়ে উপচে পড়েছিল ঘাসফুলের জয় জয়কার, সেই জায়গায় 2021 সালে যেন তৃণমূলের নৌকার পালে হাওয়া থমকে যায়। একেবারে বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী না দেওয়ার মতো লড়াই চালিয়েও রক্ষা হয়নি। 17টি আসনের মধ্যে 9টি আসনে জয় ছিনিয়ে নেয় বিজেপি, 8টি আসন যায় তৃণমূলের দখলে। সবুজ আবিরকে ফিকে করে বাতাসে জায়গা করে নেয় গেরুয়া আবির। রাজারগড়ে কখনো গেরুয়া ঝড়, আবার কখনো সবুজ ঝড়। কিন্তু 2026-এর ভোটে কি হবে? 17টি আসনেই জিততে আগে ভাগে ময়দানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর থেকে এসআইআর ইস্যুতে সুদ চড়ান তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপির আইটি সেল ভোটার লিস্ট তৈরি করে দেবে, সেই লিস্ট ধরে ভোট করবেন। এটাই তো ইচ্ছে। বিহারে যা করেছেন বাংলায় হবে না, এজেন্সি দিয়েও নয়। ওদের আপনারা বাধ্য করেছেন বিজেপিতে পরিণত করতে। এটা দেশের পক্ষে ভালো নয়। মনে রাখবেন, মানুষ সরকার নির্বাচিত করে, ইলেকশন কমিশন নয়। আরে সেন্ট্রাল গভর্নমেন্ট তো চেষ্টা করবে, দেখছেন না এত খিদে যে তাড়াহুড়ো করে ভোটের আগে এসআইআর এর নাম করে আধার কার্ড চলবে না, আধার কার্ড চলবে নো স্যার। ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড চলবে ইয়েস স্যার। প্যান কার্ডে আধার কার্ড চলবে ইয়েস স্যার। ভোটাধিকারে চলবে নো স্যার। নাগরিকত্ব প্রমাণে চলবে নো স্যার। বিজেপির চামচাগিরিতে চলবে, সরি চামচাগিরি উইথড্র করে নিচ্ছি। বিজেপির দালালিতে চলবে, সরি ওটাও উইথড্র করে নিচ্ছি।
বিজেপির তাবেদারিতে চলবে, হ্যাঁ এটা থাকবে, ওটাতে ইয়েস স্যার। মানুষের ভোট কাটা চলবে, ইয়েস স্যার। বিজেপিকে জেতানোর জন্য স্যার চলবে, ইয়েস স্যার। নির্বাচনের আগে কেন বিজেপিকে জেতাতে হবে, নো স্যার, হবে না। সারা দেশটাকে পরিণত করেছে একটা বিজেপির দেশ হিসেবে। এখনকার ইলেকশন কমিশনের কাজ হচ্ছে, বিজেপি একটা কমপ্লেন দিয়েছে, অনেক সবার নামে কমপ্লেন দিয়েছে, মানে বিজেপি ছাড়া সবার নাম বাদ। কেন বিজেপির কমপ্লেনে কাজ হবে আমি জানতে চাইছি। এটা আমার ভদ্রতা করে জিজ্ঞাসা ইলেকশন কমিশনের কাছে। বিজেপি চিঠি দিলেই সেটা রামায়ণ মহাভারত, আর বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে। বিজেপির আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে, সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন। আপনাদের এটাই তো পরিকল্পনা। মনে রাখবেন, বিহার পারেনি, বাংলা পারবে। আপনার যা ইচ্ছে করে যান। এদিন সরাসরি নির্বাচন কমিশনকে আক্রমণ মুখ্যমন্ত্রী। বলেন, ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি, তুমি ডিএমদের ভয় দেখাচ্ছ কেন? মানুষকে বন্ডেড লেবার বানাতে চাইছো? আমরা তো বলেছিলাম সময় নিয়ে এসআইআর করো, তাড়াহুড়ো কেন? ওয়াই সো হাংরি? ভোটের জন্য? মনে রাখবেন, আমি আদিবাসীদের ওপর হস্তক্ষেপ করতে দেবো না, সংখ্যালঘুদের ওপর দেবো না, তপশিলীদের ওপর দেবো না, মতুয়াদের ওপর দেবো না, রাজবংশী দেবো না, কামতাপুরী দেবো না। হিন্দিভাষীও যারা আমার রাজ্যে আছে, আমি সসম্মানে তাদের রক্ষা করব। আমি সব ভাষাকে সম্মান করি। তাহলে তোমরা কে কৃতদাস? মানুষকে বন্ডেড লেবার বানাতে চাইছো। এসআইআর এর নাম করে আমরা তো বলেছিলাম টাইম নিয়ে করো। কিসের এত তাড়াতাড়ি? কিসের এত তাড়াহুড়া? Why was so hungry? ইলেকশন আসছে তাই গায়ের জোরে দখল করো। মনে রাখবেন, সুস্থ বাঘের থেকেও আহত বাঘ ভয়ঙ্কর। আমাদের আঘাত করলে আমরা প্রত্যাঘাত করতে জানি। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, দেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তার চোখ দুটো ভয়ঙ্কর, দেখলেই মনে হয় দুর্যোগ। ওর এক চোখে দুর্যোধন, আর এক চোখে দুঃশাসন। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর, দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয়, এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও তোলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমরা যতই ভালো কাজ করি, কেন্দ্র টাকা আটকে দেয়, মনীষীদের অপমান করে। আসলে এরা বাংলা বিদ্বেষী। এসআইআর থেকে গীতা পাঠের অনুষ্ঠান নিয়ে বারে বারে বিজেপির বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধেও তুলেছেন আঙুল। কিন্তু বঙ্গে এসআইআর এর পর 2011-র মতো আবার কি বঙ্গের রাজনীতিতে হতে চলেছে ওলটপুরাণ? প্রশ্ন তুলছেন রাজনীতির কারবারিরা।